আসসালামু আলাইকুম। যুদ্ধ এবং যুদ্ধবিরতি নিয়ে ভারতের মিথ্যাচার ও বাগাড়ম্বর। মঙ্গলবার আবার পাকিস্তানি ড্রোনের হানা ভারতের সাম্বার শহরে আতঙ্কে ব্ল্যাকআউট। যুক্তরাষ্ট্র থেকে $142 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তি সৌদি আরবের। সিরিয়ার ওপর থেকে সমস্ত অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্র থেকে $142 বিলিয়ন মূল্যের অস্ত্র কেনার চুক্তি করেছে সৌদি আরব। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের সময় প্রাথমিক এই চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে। যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছ থেকে মোট $600 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করেছে মঙ্গলবার। তবে সৌদি যুবরাজ ও দেশটির মূল শাসক মোহাম্মদ বিন সালমান বলেছেন, যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিমাণ $1 ট্রিলিয়ন বা $1000 বিলিয়ন পৌঁছাতে পারে। সৌদি আরব যুক্তরাষ্ট্রের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই খাতে $20 বিলিয়ন বিনিয়োগ করবে। 2016 সালেও ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর সর্বপ্রথম সৌদি আরব সফর করেন। সেই সফরে তিনি সৌদি আরবের কাছে $350 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি করেন, যা ছিল মানব ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি। মঙ্গলবার সৌদি আরব থেকে $600 বিলিয়ন বিনিয়োগ চুক্তির পর উল্লাসিত ডোনাল্ড ট্রাম্প বলেন, সৌদি আরব হলো তাদের সবচেয়ে বড় অংশীদার। সৌদি আরবের তুলনায় যুক্তরাষ্ট্রের বড় কোনো অংশীদার নেই এখন। তিনি বলেন, সৌদি আরব তাদের সুবিধা মতো সময়ে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেবে। আব্রাহাম অ্যাকর্ড হলো ইসরায়েলের প্রতি আরবদের স্বীকৃতি আদায়ের একটি উদ্যোগ। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ক্ষমতার শেষ দিকে এই উদ্যোগ গ্রহণ করেন এবং সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। $142 বিলিয়ন অস্ত্র চুক্তি বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি কোনো দেশ। তবে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেকদিন ধরে শক্তিশালী মিসাইল সিস্টেম দাবি করে আসছিল। সৌদি আরব সফরে ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন। ট্রাম্প বলেন, সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে অবরোধ তা একটি বর্বর পদক্ষেপ ছিল, কিন্তু এটি একই সাথে বেশ কার্যকরীও ছিল। ট্রাম্প বলেন, সিরিয়ার মানুষ 1 দশকের বেশি সময় ধরে অনেক কষ্ট করেছে। এখন তাদেরকে আবার একটি মহান দেশ ও মহান জাতি হিসেবে গড়ে ওঠার সুযোগ দিতে হবে। আমি সিরিয়ার মানুষের শুভকামনা করছি। সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে সিরিয়ার নতুন সরকারের প্রতি একটি বড় প্রাপ্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। চলতি সপ্তাহে তুরস্কের রাজধানী আঙ্কারায় মিলিত হবেন সিরিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরব সফর শেষে ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সফর করবেন। যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল যখন ফিলিস্তিনে গণহত্যা সহ জাতিগত নিধন কার্যক্রম পরিচালনা করছে, তখন ট্রাম্পের এই আরব সফর এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে সৌদি আরবের $142 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তি নিয়ে চলছে মিশ্র আলোচনা। মঙ্গলবার যখন ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সৌদি আরবে, তখন ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছে কমপক্ষে 51 ফিলিস্তিনি। সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশ দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। বস্তুত দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র বাজার টিকে আছে আরবদের তেলের টাকায়। সুইডেন ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির তথ্য অনুসারে 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র সারা বিশ্বে যত অস্ত্র বিক্রি করেছে তার অধিকাংশ অস্ত্র বিক্রি করেছে আরবদের কাছে। 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত 5 বছরে যুক্তরাষ্ট্র যত সমরাস্ত্র বিক্রি করেছে তার 4 ভাগের 1 ভাগ কিনেছে একা সৌদি আরব। অপরদিকে 2013 থেকে 2018 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র যত অস্ত্র বিক্রি করেছে তার অর্ধেক কিনেছে সৌদি আরব। সৌদি আরব দীর্ঘদিন ধরে ছিল বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ এবং এই অস্ত্রের 80% তারা কিনত যুক্তরাষ্ট্রের কাছ থেকে। কিন্তু করোনা এবং পরবর্তীতে ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বৃদ্ধি পায় ইউরোপের বিভিন্ন দেশে। সৌদি আরব যুক্তরাষ্ট্রের অস্ত্রের বিশাল ভাণ্ডার দীর্ঘকাল ধরে গড়ে তুললেও এসব অস্ত্রের কোনো ইতিবাচক ব্যবহার দেখেনি বিশ্ব। দীর্ঘকাল গুদামে মজুদ থাকার পর বাতিল হওয়া ছাড়া এর আর কোনো প্রয়োগ নেই। তবে কিছু অস্ত্র তারা 2015 সাল থেকে ব্যবহার করেছিল ইয়েমেনের দরিদ্র মানুষদের হত্যার কাজে। ভারত পাকিস্তান সর্বশেষ যুদ্ধ এবং যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত মিথ্যাচার চলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার প্রশাসন থেকে শুরু করে ভারতের গণমাধ্যমে।
সোমবার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে কেবল যুদ্ধ জয়ের মিথ্যা দাবি নয়, বরং করেছেন নির্লজ্জ বাগাড়ম্বর। তিনি দাবি করেছেন, পাকিস্তানের সন্ত্রাসের জবাবে ভারত উপযুক্ত জবাব দিয়েছে এবং পাকিস্তান উপযুক্ত শিক্ষা পেয়েছে। ভারতের গণমাধ্যম দাবি করছে, 9 মে মধ্যরাতের পর ভারতের নূরখান বিমানবন্দরে মিসাইল হামলার পর পাকিস্তান যুক্তরাষ্ট্রের পায়ে পড়ে যুদ্ধবিরতির জন্য। ভারতের সরকারের তরফে বারবার অস্বীকার করা হয়েছে যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়টি। যুদ্ধবিরতির জন্য ভারতের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনকে কোনো ধন্যবাদও জানানো হয়নি, অথচ যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে যুদ্ধবিরতির জন্য ভারত করজোড়ে অনুরোধ করেছে ওয়াশিংটনকে। কেবল যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধবিরতির জন্য ভারত ইরান, তুরস্ক এবং সৌদি আরবকেও অনুরোধ করেছে। ভারতের এই অনুরোধের পর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোন করেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরকে। এরপর 10 মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন, তাদের চেষ্টায় যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু ভারত বারবার বলছে যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না এবং তারা এজন্য যুক্তরাষ্ট্রকে কোনো অনুরোধও করেনি। সর্বশেষ মঙ্গলবার নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিং এর সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আনুষ্ঠানিকভাবে অস্বীকার করলেন যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। জয়সওয়াল বলেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাণিজ্য বন্ধ করার কোনো চাপ ছিল না। তাদের প্রচণ্ড হামলার কারণেই পাকিস্তান বাধ্য হয়েছে যুদ্ধবিরতিতে রাজি হতে। যুদ্ধবিরতির জন্য ভারত যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেনি। ভারত সরকারের পক্ষ থেকে এই মিথ্যা দাবিকে ভিত্তি করে আরো ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করা হয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। ভারতের গুজব বাক্স আনন্দবাজার পত্রিকার বুধবারের একটি খবরের শিরোনামে বলা হয়, নূরখান বিমানবন্দরে ভারত হামলার পরপরই পাকিস্তান যুক্তরাষ্ট্রের পায়ে পড়ে যুদ্ধবিরতির জন্য। অথচ যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর হলো, ভারত যুক্তরাষ্ট্রের পায়ে পড়েছিল যুদ্ধবিরতির জন্য। এভাবে যুদ্ধ নিয়ে ভারতের গণমাধ্যমে চলছে নির্লজ্জ মিথ্যাচার আর উগ্র হিন্দুদের মনোরঞ্জনের জন্য পরিবেশন করা হচ্ছে উস্কানিমূলক খবর। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। যুদ্ধবিরতি এসব বিক্ষোভ নিয়েও ভারতের মোদী অনুগত গদি মিডিয়ায় চলছে নানা ধরনের ব্যঙ্গ বিদ্রুপ। গোটা ভারতে বর্তমানে মোদী সরকারের বিরুদ্ধে চলছে তীব্র সমালোচনা। যুদ্ধবিরতিকে পাকিস্তানের সাথে ভারতের নির্লজ্জ আত্মসমর্পণ হিসেবে দেখছে ভারতের সাধারণ মানুষ। সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আক্রমণের নিশানায় পরিণত হয়েছে মোদী সরকার ও তার প্রশাসনের অনেক কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় ধরনের আক্রমণের শিকার হয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। আক্রমণ থেকে রক্ষায় বিক্রম মিশ্র তার এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হন। বন্ধ করার আগে তার অ্যাকাউন্টে তার অনুসারীরা তাকে ভারতের একটি গদ্দার পরিবার হিসেবে আখ্যায়িত করেন। এমনকি আক্রমণের শিকার হন বিক্রম মিশ্রের মেয়েও। বিক্রম মিশ্রের মেয়ে বর্তমানে লন্ডনে একজন আইনজীবী হিসেবে কর্মরত। বিক্রম মিশ্রের আক্রমণের শিকার হবার কারণ হল, যুদ্ধ শুরুর পর থেকে তিনি ভারতের মুখপাত্রে পরিণত হন। 6 মে মধ্যরাতে ভারত পাকিস্তানে আক্রমণের পরপরই 7 মে সকালে তিনি তার দুই পাশে 2 নারী সেনা কর্মকর্তা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে হামলা নিয়ে মিথ্যা প্রচারণায় জড়িত হন। পাকিস্তানের বিরুদ্ধে হামলা নিয়ে ভারতের উচ্চ পর্যায় থেকে একের পর এক মিথ্যা দাবি গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হলেও ভারতীয়দের জানতে বাকি নেই যে যুদ্ধে ভারতের বড় ধরনের পরাজয় ঘটেছে পাকিস্তানের কাছে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে যুদ্ধ নিয়ে এখনো চলছে দুই দেশের মধ্যে কূটনীতি থেকে শুরু করে সীমান্ত পর্যন্ত উত্তেজনা। মঙ্গলবার ভারত ও পাকিস্তান উভয় দেশ পাল্টাপাল্টি বহিষ্কার করেছে কূটনীতিককে। প্রথমে নয়াদিল্লি থেকে একজন পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কারের পর পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে 24 ঘন্টার মধ্যে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে দেশ ত্যাগের নির্দেশ দেয়। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে মিথ্যা বাগাড়ম্বর করার পর রাতের উপযুক্ত জবাব দেয় পাকিস্তান। সোমবার রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাম্বার শহরের দিকে একটি ড্রোন পাঠায় পাকিস্তান। ড্রোনটি সাম্বার শহরের দিকে উড়ে আসার দৃশ্য দেখেই ভারতীয় কর্তৃপক্ষ গোটা শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আতঙ্কে। বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করে লোকজন। এদিকে রেফালে যুদ্ধ বিমান ধ্বংস বিষয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সোমবার তিনি বলেছেন, পাকিস্তানের নিজস্ব তৈরি JF-17 এবং চীনের তৈরি J-10 বিমানের সাহায্যে ধ্বংস করা হয়েছে ফ্রান্সের তৈরি রেফালে ফাইটার জেট। পাকিস্তানের যুদ্ধ বিমান আকাশে রেফালে শনাক্ত করেছে চীনের ZK
A3 এবং সুইডেনের সাব 2000 গ্যারবার্ন আরডি ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে। সোমবার হাম নিউজের আপকা ফয়সালা অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেন ইসহাক দার। অনুষ্ঠানে ইসহাক দার বলেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়ে আঞ্চলিক পরাশক্তি হয়ে ওঠার চেষ্টা করেছিল। তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এছাড়া যুদ্ধবিরতির পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার প্রথমবারের মতো সাক্ষাৎকার দেন আন্তর্জাতিক গণমাধ্যম CNN-কে। সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের পারমাণবিক হামলার কোনো পরিকল্পনা তাদের ছিল না। আমার মধ্যে একটা প্রশ্ন সবসময় খুব ঘুরপাক খাচ্ছিল, আর তা হলো ইয়েমেনিদের বীরত্ব এবং স্বাধীনতার চেতনা কোথা থেকে আসে। প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করেছি আমি। বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ইয়েমেনিদেরকে বুঝতে হলে আমাদেরকে তাদের ইতিহাস এবং পরিচয় অধ্যয়ন করতে হবে। ইয়েমেনিরা জন্মের পর থেকেই যোদ্ধা হিসেবে বেড়ে ওঠে, কারণ তাদের ইতিহাস যুদ্ধ এবং প্রতিরোধের বীরত্বগাথায় ভরপুর। ইয়েমেন বিশ্বের প্রাচীনতম সভ্যতার লালন ক্ষেত্র এবং দেশটি সবসময় বাইরের শক্তির আক্রমণের বিরুদ্ধে বীরত্ব দেখিয়েছে। ষষ্ঠ শতাব্দীতে আবিসিনিয়ার সম্রাট নৌবহর নিয়ে ইয়েমেনে আক্রমণ করেন। সাসানীয়রাও লোহিত সাগরের বাণিজ্যে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য ইয়েমেনিদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এমন আরও অনেক আক্রমণের ইতিহাস রয়েছে। ইয়েমেনের জনগণ শুরু থেকে শিখেছে বেঁচে থাকার জন্য তাদের লড়াই করতে হবে। ইয়েমেনিদের সাহসিকতার পেছনে উপজাতীয় সংস্কৃতিরও একটা বড় ভূমিকা রয়েছে। ইয়েমেনে উপজাতি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক ইউনিট, এবং সাহসিকতা, আনুগত্য এবং মুসলিমদের প্রতি সমর্থনের মতো মূল্যবোধগুলো এই সমাজের অলিখিত একটা নিয়ম। কোনো একটি উপজাতি যদি আক্রান্ত হয়, তাহলে অন্য সব উপজাতি তাদের রক্ষায় এগিয়ে আসে। ইয়েমেনিরা বর্তমানে ফিলিস্তিনিদেরকে তাদের দেশের উপজাতিগুলোরই একটি হিসেবে গণ্য করছে, কারণ ফিলিস্তিনিরা তাদেরই মতো মজলুম এবং তাদেরই মতো অবরুদ্ধ। ইয়েমেনিরা যোদ্ধা কারণ তাদের ধর্ম, মাযহাব তাদেরকে জুলুমের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দেয়। ইয়েমেনিদের একটা বড় অংশই জায়েদি মাযহাবের অনুসারী। এটি শিয়া মাযহাবেরই একটা অংশ, যা সব সময় জুলুমের বিরুদ্ধে সংগ্রাম এবং বিদ্রোহের উপর জোর দিয়ে থাকে। এই ধর্মীয় শিক্ষা ইয়েমেনিদের জন্য যুদ্ধকে একটি ধর্মীয় দায়িত্বে পরিণত করেছে। ইয়েমেনিরা শিখেছে চুপ করে জুলুমকে মেনে নেওয়া যাবে না, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদের ঐতিহাসিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং রাজনৈতিক যে অভিজ্ঞতা, তা ইয়েমেনিদেরকে সবসময় মুসলিম জাতিগুলোর পাশে দাঁড়াতে উৎসাহিত করে। ইয়েমেনিদের কাছে ফিলিস্তিন কেবল একটি দেশ নয়, এটি প্রতিরোধের প্রতীক। দখলদারদের জাঁতা কলে নিষ্পেষিত মানুষদের প্রতীক। ঠিক যেমনি ভাবে ইয়েমেনিরাও এখন বোমা ও অবরোধের মধ্যে দিনাতিপাত করছে। ইয়েমেনিরা জন্মগতভাবে যোদ্ধা, কারণ তাদের কাছে লড়াই মানে বেঁচে থাকা। আর যখন তারা মুসলিম ফিলিস্তিনিদের কণ্ঠস্বর শোনে, তখন সেটাকে তাদের কাছে নিজেদের কণ্ঠস্বর বলেই মনে হয়। ডোনাল্ড ট্রাম্পের সাথে এক বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন, আমাদের অবশ্যই পাশ্চাত্যকে আবার মহান করে তুলতে হবে।
কিন্তু সহজ প্রশ্নটি হলো, আপনি পশ্চিমা মহত্ব বলতে ঠিক কোন সময়ের কথা বলছেন? কোন জায়গাটি পুনরায় নির্মাণ করতে চান আপনি? কঙ্গোর বেলজিয়াম আধিপত্যের মতো সময়কাল, যেখানে কঠোর ঔপনিবেশিক নীতির ফলে লক্ষ লক্ষ আদিবাসী মারা গিয়েছিল এবং তাদের প্রাকৃতিক সম্পদ ইউরোপীয় শক্তি তৈরিতে ব্যবহৃত হয়েছিল? নাকি ভারতে ব্রিটিশ উপনিবেশবাদের যুগ, যখন দুর্ভিক্ষের মধ্যে লন্ডনের বাজারের চাহিদা মেটাতে ভারত থেকে খাদ্যশস্য পাচার করা হয়েছিল আর লক্ষ লক্ষ মানুষ তাদের নিজের দেশেই গৃহহীন হয়ে পড়েছিল? নাকি আলজেরিয়ার কথা বলতে চান আপনি? ফ্রান্স যেখানে কয়েক দশক ধরে রাজত্ব করেছে এবং সামাজিক, মানসিক, এমনকি পরিবেশগত গভীর ক্ষত রেখে গেছে, যার মধ্যে এমন পরীক্ষা নিরীক্ষাও রয়েছে যা নিয়ে আজও আলোচনা করা হয়। অথবা উদাহরণত দক্ষিণ আফ্রিকায়, যাকে আধুনিক গণসহিংসতার প্রথম উদাহরণগুলোর একটি হিসেবে তালিকাভুক্ত করা হয় এবং আজও তা ঐতিহাসিক সূত্রগুলোতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়। ইন্দোনেশিয়াও আছে নাকি, যেখানে ডাচ উপনিবেশবাদ অদ্ভুত অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো রেখে গেছে, যে কাঠামোর পরিণতি এখনো অনুভূত হয়। অবশ্য লিবিয়ায় ইতালির সামরিক উপস্থিতির অভিজ্ঞতা তো জলজলে। জনগণকে জোরপূর্বক সরিয়ে দিয়ে সেখানে অসংখ্য শিবির স্থাপন করে স্থানীয় অধিবাসীদের ঐতিহাসিক স্মৃতিপটে তিক্ত অভিজ্ঞতা খোদাই করা হয়েছে। এবং পরিশেষে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা এমন একটি দেশ যে দেশটির গঠন এবং বিকাশের সময় আদিবাসীদের সাথে আচরণ থেকে শুরু করে বিদেশি হস্তক্ষেপ পর্যন্ত অনেক বিতর্কিত ইতিহাস রয়েছে, ল্যাটিন আমেরিকা থেকে পশ্চিম এশিয়া। কাজেই আজ যখন কোনো নেতা পশ্চিমাদের মহত্ব নিয়ে কথা বলেন, তখন প্রথমে সেই মহত্বের ঐতিহাসিক রেকর্ড সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দেয়া মন্দ হবে না। হয়তো এখনই সময় এসেছে মহত্বের নতুন সংজ্ঞা বের করার। আধিপত্য কিংবা দখলের উপর ভিত্তি করে নয়, বরং সম্মান, ক্ষতিপূরণ এবং প্রকৃত সহযোগিতার উপর ভিত্তি করে। আপনার দেশের নাম সম্পর্কে আপনি কতটুকু জানেন? নামটি কোথা থেকে এলো? কেনই বা এই নামটি প্রতিষ্ঠা পেল? আমি আমার নিজের দেশের নাম সম্পর্কে জানার পাশাপাশি যে দেশে এখন আমি বাস করছি সেই দেশটির নামের উৎপত্তি নিয়েও অধ্যয়ন করেছি। আজ আমি আপনাদেরকে ইরান নামটির উৎপত্তির গল্পটা বলতে চাই। ইরান কেবল বিশ্ব মানচিত্রের একটি অবস্থানের নাম নয়, বরং এটি একটি জীবন্ত আখ্যান। ইতিহাস, সংস্কৃতি এবং সভ্যতার এমন এক গল্প বলবো যা হাজার হাজার বছর ধরে চলছে এবং এটি এখনো জীবন্ত। আসলে ইরান নামটির শেকড় অনেক গভীরে, এর পেছনে রয়েছে শ্রুতি মধুর এক গল্প। চলুন শোনা যাক। ইরান এমন একটি নাম যার সন্ধানে আমাদেরকে ইতিহাসের গভীরে ঢুকতে হবে। এই নামটি আবেস্তীয় শব্দ ইরিয়ানা থেকে এসেছে, যার অর্থ আরিয়ান বা আর্যদের ভূখণ্ড। এই ধারণাটি খ্রিস্টপূর্ব 1000 বছরেরও বেশি সময় আগে প্রথমবারের মতো আবেস্তান গ্রন্থে দেখা যায়। আবেস্তান হচ্ছে জরাথুস্ত্রীয়দের ধর্মগ্রন্থ। এই প্রাচীন ভূমিতে এমন এক জনগোষ্ঠী বাস করত যারা নিজেদের আরিয়ান বা আর্য বলে পরিচয় দিত। এই জাতিগোষ্ঠী খ্রিস্টপূর্ব 1500 সালের দিকে এই ভূখণ্ডে আসে। ধীরে ধীরে হাখামেনিশীয় সাম্রাজ্যের সময় এবং তারপর পার্থিয়ান যুগে ইরান নামটি এই ভূখণ্ডের নাম হিসেবে প্রতিষ্ঠা পায়। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে ইসলামের আগমনের পরও এই নামটি কিন্তু মুছে যায়নি। তাবারি এবং বাইহাকির মতো বিশিষ্ট ঐতিহাসিকরা এই ভূখণ্ডের কথা বলতে গিয়ে ইরান নামটি ব্যবহার করেছেন। ফেরদৌসির শাহনামার মতো সাহিত্য এবং ঐতিহাসিক রচনাতেও পৌরাণিক কাহিনী এবং বীরত্বের দেশ হিসেবে ইরান নামটি স্থান পেয়েছে।
সাফাবি যুগে ইরান নামটি জাতীয় পরিচয় হিসেবে খ্যাতি লাভের পাশাপাশি একটি আঞ্চলিক শক্তি হিসেবেও প্রতিষ্ঠা লাভ করে। কাজার যুগেও এই পরিস্থিতি অব্যাহত ছিল। কাজার যুগে অভ্যন্তরীণ ক্ষেত্রে ইরান নামটির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ফার্স বা পার্স থেকে উদ্ভূত পার্সিয়া নামটি এই ভূখণ্ডের নাম হিসেবে ব্যবহৃত হয়েছে। বাংলায় পার্সিয়াকে পারস্য বলা হয়। বিংশ শতাব্দীর গোড়ার দিকে এ ভূখণ্ডের ঐতিহাসিক পরিচয়ের উপর জোর দিয়ে ইরান নামটি দেশের ভেতরে বাইরে সর্বত্র ব্যবহার হতে থাকে এবং আন্তর্জাতিকভাবেও ইরান নামটি স্বীকৃতি পায়। এটি এমন একটি নাম যা ইতিহাসের গভীর থেকে উদ্ভূত এবং এই নামটি সমৃদ্ধ সভ্যতার অধিকারী প্রাচীন এই ভূমির প্রতিনিধিত্ব করে। ইরান সর্বদাই ইরানি ছিল। এই প্রাচীন নামটি পুরো একটি জাতির পরিচয়, সংস্কৃতি ও ইতিহাসের প্রতিনিধিত্ব করছে। আপনার নিজের দেশের নাম সম্পর্কে আপনি কতটুকু জানেন? মন্তব্যের ঘরে আপনার দেশের নাম ও ইতিহাস সম্পর্কে আমাদের জানাতে ভুলবেন না। তেহরানের হুঙ্কার, 600 ক্ষেপণাস্ত্রের ভয়ে কাঁপছে তেল আবিব। মার্কিন হুমকির মুখে ইরান যেন ইস্পাতের মতো কঠিন। তাদের বিপ্লবী গার্ড কর্পস IRGC এর প্রধান সাফ জানিয়ে দিয়েছেন তেহরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। শত্রুদের হুঁশিয়ার করে তিনি বলেছেন, ইরানের সঙ্গে পাঙ্গা নিলে তাদের চরম অপমানিত হতে হবে। দক্ষিণ পূর্ব শহর মাশহাদে এক সমাবেশে মেজর জেনারেল হোসেন সালামি যেন আগুনের গোলা ছুড়লেন। 2015 সালের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ভেস্তে গেলে ওয়াশিংটন ইরানের ওপর হামলা করতে পারে এমন হুমকির জবাবে তিনি গর্জে উঠলেন। আমরা শত্রুকে হাড়ে মজ্জায় চিনি, তাদের প্রতিটি চাল আমরা নজরে রাখি। আলোচনার টেবিলে কূটনৈতিক কথাবার্তা চললেও আমরা বুক চিতিয়ে অধ্যত্বের সঙ্গে দাঁড়িয়ে আছি। সাহস করে যে ইরানের দিকে চোখ রাঙাবে তার অধ্যত্ব ভেঙে গুঁড়িয়ে দেব, হুঙ্কার ছাড়লেন সালামি। জেনারেলের দাবি, গত 1 বছরে ইরানের শক্তি বহুগুণ বেড়েছে আর তাদের শত্রুরাও নাকি তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। শুধু তাই নয়, ইরান নাকি একাই 100। প্রতিরক্ষার জন্য তারা অন্য কারো ওপর ভরসা করে না। তবে হ্যাঁ, প্রয়োজনে প্রতিরোধের ফ্রন্ট ঐক্যবদ্ধভাবে দাঁত ভাঙা জবাব দেবে। সম্প্রতি ইসরায়েলি হামলায় প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে পড়েছে এমন কথা উড়িয়ে দিলেন সালামি। বরং সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করেছে প্রতিরোধ আরো শক্তিশালী হয়েছে। তার ভাষায়, শত্রুরা ভেবেছিল প্রতিরোধ ফ্রন্ট বুঝি দুর্বল হয়ে গেছে, কিন্তু তারা দেখলো গাজা আরো শক্তিশালী হয়েছে। ইয়েমেন এখন আরো নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে আর হিজবুল্লাহ তাদের শক্তি পুনরুদ্ধার করেছে। তবে আসল বোমাটা ফাটালেন ইসরায়েল প্রসঙ্গে। জেনারেল সালামির চোখে ইসরায়েলি সরকার নাকি উত্তেজিত এবং ক্ষুব্ধ। তাদের ভবিষ্যতের দিকে নাকি অন্ধকার ছাড়া আর কিছুই নেই। তাদের প্রধানমন্ত্রী একজন যুদ্ধাপরাধী হিসেবে পরিচিত, গ্রেফতারের ভয়ে তটস্থ থাকেন। রাজনৈতিকভাবে ইসরায়েল সম্পূর্ণ ভেঙে পড়েছে। এমনকি ইউরোপও তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইছে না। অর্থনৈতিক অবস্থাও তাদের খারাপ। আমেরিকার সাহায্য ছাড়া তারা একদিনও টিকতে পারবে না, যেন ভবিষ্যৎবাণী করলেন সালামি। এরপর তিনি টেনে আনলেন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রসঙ্গ। যারা ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র সহ্য করতে পারেনি, তারা 600টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে পড়লে কি করবে, প্রশ্ন ছুড়ে দিলেন জেনারেল। সম্প্রতি বেনগুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার কথা মনে করিয়ে দিলেন তিনি, যেন এই 600 ক্ষেপণাস্ত্রের হুঙ্কারেই তেল আবিবের রাতের ঘুম উড়ে যাবে। শুধু ইসরায়েল নয়, আমেরিকার দিকেও কামান দাগলেন সালামি। তার মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু সমস্যাই বাড়িয়েছেন, আর এখন নাকি খোদ আমেরিকাই টালমাটাল। দুর্বল সেনাবাহিনী আর ক্ষমতাহীন নেতাদের নিয়ে ঢুকছে। আমেরিকা জানে যুদ্ধ তাদের কোনো সমস্যার সমাধান করেনি। তাদের সেনাবাহিনী ক্লান্ত, দুর্বল, রাজনৈতিক নেতারা অবরুদ্ধ, ক্ষমতাহীন। তারা নিজেরাই এখন বিরাট সংকট আর চ্যালেঞ্জের মুখে, বললেন IRGC প্রধান। জেনারেলের স্পষ্ট কথা, প্রেসিডেন্ট বদলালেই আমেরিকার আসল চেহারা বদলায় না। তাদের ক্ষমতার পতন নাকি এখন দিনের আলোর মতো স্পষ্ট। মেজর জেনারেল হোসেন সালামির এই তেজোদ্দীপ্ত বক্তব্য যেন ইরানের শক্তির প্রতিচ্ছবি।
একদিকে যেমন আলোচনার রাস্তা খোলা রাখছে তেহরান, তেমনি অন্যদিকে শত্রুদের বুঝিয়ে দিচ্ছে তাদের শক্তিকে যেন কেউ হালকা ভাবে না নেয়। 600 ক্ষেপণাস্ত্রের হুঙ্কার যেন সেই বার্তারই প্রতিধ্বনি। ইরানের দিকে চোখ রাঙালে তার ফল ভালো হবে না। এখন দেখার এই হুঙ্কারের পর আন্তর্জাতিক রাজনীতি কোন দিকে মোড় নেয়। The entire people of Israel are waiting for your salvation from you. এবার নিজ ভূখণ্ডে ডাক উঠল যুদ্ধ বন্ধের। গাজায় আর আগ্রাসন চায় না ইসরায়েলিরা, ফিরে পেতে চায় হামাসের হাতে থাকা জিম্মিদের। আর এই সব দাবি জানিয়ে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন ইসরায়েলের 550-রও বেশি সাবেক নিরাপত্তা কর্মকর্তা, যে তালিকায় রয়েছেন একসময় ইসরায়েলি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অফিসাররা। দীর্ঘ 1.5 বছর যাবৎ গাজায় অবর্ণনীয় হত্যাযজ্ঞে মেতেছে ইসরায়েল। ইহুদি বাহিনীর নির্বিচার তাণ্ডব থেকে বাদ যায়নি শিশু থেকে শুরু করে যুবক বৃদ্ধ কেউই। মৃত্যুর মুখ দেখেছে 52,000-এরও বেশি ফিলিস্তিনি। তবুও মূল লক্ষ্য হামাস নির্মূলে সফল হয়নি তেল আবিব। প্রতিবারই আইডিএফকে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে উপত্যকা থেকে। আর এই রাগেই সম্প্রতি গাজায় আগের চেয়েও জোরালো অভিযান শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। তাতেও সকল জিম্মিকে ঘরে ফেরাতে পারেনি তেল আবিব। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধ বন্ধ করতে এবার ডাক উঠেছে স্বয়ং ইসরায়েল থেকেই। আগেও একাধিকবার এমন সাড়া জাগলেও এ দফায় তা ভিন্ন, কেননা অভিযান বন্ধের দাবিতে এবার সরব হয়েছে সাবেক গুরুত্বপূর্ণ ইসরায়েলি কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ঘিরে খোলা চিঠি লিখেছেন 550-রও বেশি ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা, যেখানে স্পষ্ট ভাষায় মার্কিন প্রেসিডেন্টের কাছে গাজায় দ্রুত যুদ্ধ বন্ধের দাবি জানানো হয়। এর পাশাপাশি জিম্মিদের ঘরে ফেরাতে কূটনৈতিক পদক্ষেপের আহ্বান জানানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক অবসরপ্রাপ্ত জেনারেল ইসরায়েল জিভ সহ আরও উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের স্বাক্ষর রয়েছে চিঠিতে। চিঠিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ক্ষোভ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে গাজা ইস্যুতে সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানান দাবি উত্তোলনকারীরা, কেননা এর আগে ট্রাম্প প্রশাসনের আশ্বাসেই যুদ্ধবিরতি এবং বিনা শর্তেই এক ইসরায়েলি মার্কিন জিম্মিকে মুক্ত করে হামাস। একই দাবিতে সোচ্চার যুক্তরাষ্ট্রের নাগরিকরাও। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট বরাবর চিঠি দিয়েছে দেশটির 800-রও বেশি স্বাস্থ্যকর্মী। দাবি জানিয়েছে দ্রুত এবং স্থায়ী যুদ্ধবিরতির। একই সাথে উপত্যকার সকল ক্রসিং খুলে দিয়ে পুনরায় মানবিক ও ত্রাণ সহায়তা চালুর আহ্বান জানানো হয় চিঠিতে। গাজার ভেঙে পড়া চিকিৎসা ব্যবস্থা পুনর্গঠন সহ ইসরায়েলি কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তির পক্ষেও আওয়াজ তোলা হয় এতে। দীর্ঘ সময়ের বর্বরতায় বর্তমানে বাসযোগ্য পরিস্থিতি নেই গাজায়। এরই মধ্যে উপত্যকাকে বসবাসের অযোগ্য হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খাদ্য, বিদ্যুৎ আর প্রয়োজনীয় ওষুধপত্র তো নেই, ধ্বংস হয়ে গেছে প্রায় সব হাসপাতাল। এমন অবস্থায় হামলায় আহতরাও ধুকে ধুকে ঢলে পড়ছেন মৃত্যুর মুখে। তবে এত কিছুর পরও স্থায়ী সমাধানে পৌঁছাতে পারছে না হামাস ইসরায়েল। যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করলেও নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হতে পারেনি দুপক্ষ। হামাসের অভিযোগ, সকল জিম্মির মুক্তি দিতে পুরোপুরি প্রস্তুত থাকলেও ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতিতে অনীহা থাকায় তা সম্ভব হচ্ছে না। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তাপের মাঝেই পূর্বাঞ্চলে নতুন করে থাবা বসালো চীন। পঞ্চমবারের মতো অরুণাচলের অন্তত 27টি স্থানের নাম পরিবর্তন করেছে বেইজিং। এই পদক্ষেপে তীব্র ক্ষোভ ও কড়া ভাষায় নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে সীমান্ত জুড়ে তাই আবারও নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতায় কাশ্মীর ঘিরে সর্বাত্মক এক যুদ্ধের দোরগোড়া থেকে সরে এসেছে ভারত পাকিস্তান। সংঘাত কমলেও কমেনি উত্তেজনা। এর মধ্যেই নতুন করে ভারতের পূর্বাঞ্চলের সীমান্ত জুড়ে বাড়ছে গভীর উদ্বেগ আর আসন্ন সংঘাতের কালো মেঘ।
হিমালয় ঘেঁষা প্রদেশ অরুণাচলকে নিজেদের রাজ্য হিসেবে দাবি করে চীন। সেই দাবিকে আবারও সামনে নিয়ে অরুণাচল রাজ্যের বিভিন্ন এলাকার নিজেদের দেয়া নামের পঞ্চম তালিকা প্রকাশ করল চীন। তথ্য বলছে বেইজিং অন্তত 27টি স্থানের নাম পরিবর্তন করে তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে 15টি পাহাড়, 4টি গিরিপথ, 2টি নদী, 1টি হ্রদ এবং 5টি জনবসতিপূর্ণ এলাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চীন ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LAC লাদাখ সেক্টরে 4 বছরের বেশি সময় ধরে চলমান সামরিক অচল অবস্থা নিরসনে গেল বছরের অক্টোবরে একটি সমঝোতায় পৌঁছায় দুই দেশ। এই সমঝোতার পর চীনের এমন পদক্ষেপের তীব্র ক্ষোভ ও কড়া ভাষায় নিন্দা জানিয়েছে ভারত। বুধবার দেশটির বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করেন, ভারতের অরুণাচল প্রদেশের স্থানগুলির নামকরণের মধ্য দিয়ে চীন নিরর্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পারমাণবিক শক্তিধর চীন ও ভারতের মধ্যে প্রায় 3000 কিলোমিটারের সীমান্ত রয়েছে, তবে এবারই প্রথম নয়। চীনের বেসামরিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয় 2017 সালে অরুণাচলের 6 এলাকার নাম পরিবর্তন করে তালিকা প্রকাশ করে। এরপর 2021 সালে 15 স্থানের নামকরণ করে দ্বিতীয় তালিকা প্রকাশ করে তারা। 2023 সালে প্রকাশিত তালিকায় ছিল 11টি স্থানের নাম এবং গেল বছর 30 স্থানের নাম পরিবর্তন করে বেইজিং। কাশ্মীর যেন এক জ্বলন্ত উনুন, আর ডোনাল্ড ট্রাম্প সেই উনুনে যেন ঘি ঢেলে দিলেন। ভারত বরাবরই বলে এসেছে কাশ্মীর তাদের অভ্যন্তরীণ বিষয়, এখানে তৃতীয় পক্ষের নাক গলানো চলবে না। কিন্তু ট্রাম্পের এই টুইটেই যেন সব হিসেব নিকেশ উল্টে পাল্টে গেল। 1000 বছরের পুরনো সংকটের সমাধান করতে তিনি মধ্যস্থতাকারী হতে চান। দিল্লির কপালে চিন্তার ভাঁজ, কারণ ট্রাম্পের এই প্রস্তাব তাদের দীর্ঘদিনের নীতির একেবারে উল্টো পথে হাঁটে। ঘটনার সূত্রপাত ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে ওঠে, এমনকি যুদ্ধের দামামা পর্যন্ত বেজে যায়। দুই পরমাণু শক্তিধর দেশের এই লড়াই যে ভয়াবহ রূপ নিতে পারে তা আঁচ করে ট্রাম্প প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে। ফলস্বরূপ 4 দিনের লড়াই শেষে যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। কিন্তু এখানেই শেষ নয়, ট্রাম্পের 1000 বছরের মন্তব্য যেন নতুন এক বিতর্কের জন্ম দেয়। ভারতের জন্য পরিস্থিতি আরও জটিল করে তোলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি বক্তব্য। তিনি বলেন, শুধু যুদ্ধবিরতি নয়, নিরপেক্ষ স্থানে আলোচনার জন্যও রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। ব্যাস, আগুনে ঘি পড়ল। ভারত বরাবরই পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে নারাজ। তাদের অভিযোগ পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেয়। আর রুবিওর এই মন্তব্যে কংগ্রেসের মতো বিরোধী দলগুলো সরকারের কাছে জবাব চাইতে শুরু করে। আমরা কি তৃতীয় পক্ষের হস্তক্ষেপের দরজা খুলে দিয়েছি? কংগ্রেসের চেয়ারম্যান জয়রাম রমেশের এই প্রশ্ন যেন দিল্লির অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। ভারত বরাবরই বলে এসেছে কাশ্মীর তাদের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু ইতিহাস বলে যখনই দ্বিপক্ষীয় আলোচনা ভেস্তে গেছে তখনই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অনিবার্য হয়ে উঠেছে। অতীতেও বহুবার বাইরের দেশগুলো ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবারও ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধ থামল, কিন্তু ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব যেন এক নতুন ধাঁধা তৈরি করল। পাকিস্তানের কাছে অবশ্য এই প্রস্তাব যেন মেঘ না চাইতেই বৃষ্টি। ইসলামাবাদের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের নির্বাহী পরিচালক ইমতিয়াজ গুল বলেন, ভারতের সঙ্গে পারস্পরিক আস্থার অভাব থাকায় পাকিস্তান বরাবরই তৃতীয় পক্ষের মধ্যস্থতা চেয়েছে। এখন সুপার পাওয়ার একটি দেশ যদি কিছু করতে চায় তবে পাকিস্তান একে নৈতিক জয় হিসেবেই দেখবে। কিন্তু ভারতের জন্য পরিস্থিতি এত সহজ নয়। একদিকে তাদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রভাব বজায় রাখতে হবে, অন্যদিকে ট্রাম্পকে সামলেও চলতে হবে। চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতকে নিয়ে গঠিত কোয়াডের সদস্য ভারত। আবার আমেরিকার সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্কেও বেশ গুরুত্বপূর্ণ। ট্রাম্পের ঘোষিত উচ্চ শুল্ক এড়াতে ভারত এখন বাণিজ্য চুক্তি করার জন্য আলোচনা চালাচ্ছে।
1947 সালে দেশভাগের পর থেকেই কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চলছে। 2019 সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর ভারতের অবস্থান আরও কঠোর হয়েছে। কিন্তু ট্রাম্পের আমলে আমেরিকার নীতিতে পরিবর্তন এলে ভারতের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ভারত এখন এক কঠিন পরীক্ষার মুখে। ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া নাকি নিজেদের নীতিতে অটল থাকা, এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা মোদী সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ। সিন্ধু জল বন্টন চুক্তি বা কাশ্মীরের মর্যাদার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা শুরু করলে দেশে তুমুল সমালোচনার ঝড় উঠবে। মোদী ভালো করেই জানেন এটা একটা ফাঁদ। তাই ভারত এখন এক সরু দড়ির উপর দিয়ে হাঁটছে। একদিকে ট্রাম্পের 1000 বছরের প্রস্তাব, অন্যদিকে নিজেদের দীর্ঘদিনের নীতি। এই টানাপোড়েনে দিল্লির ভবিষ্যৎ কি হবে তা সময়ই বলবে।